আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ দফা প্রস্তাবনা। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। গুমের মামলার আসামিরা কোন কারাগারে থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে, তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক, মন্তব্য মির্জা ফখরুলের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চায় জামায়াত। শফিকুর রহমান। ইসির সাথে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি দলটির। এবং মিশরে গাজা শান্তি সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ ২০ দেশের রাষ্ট্রপ্রধান। সমঝোতা অটুট থাকবে প্রত্যাশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব খাদ্য ফোরামে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে। তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে। বাংলাদেশ ছোট দেশ হলেও ১৩ লাখ রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বের দারিদ্র্য দূরীকরণে ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। For agri-food system transformation. হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড বেটার ফিউচার প্রতিপাদ্য নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব খাদ্য ফোরামের ৮০তম সম্মেলন। সম্মেলনে কি নোট উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, খাদ্য মানে শুধু পুষ্টি নয়, এটি মর্যাদা ও ন্যায় বিচারের প্রতীক। Food is not just about calories. It's about dignity. It's about justice. ডক্টর ইউনূস বলেন, ক্ষুধা দূরীকরণে যেখানে অর্থের অভাব রয়েছে, সেখানে যুদ্ধের জন্য অস্ত্র কিনতে $1 ট্রিলিয়ন খরচ করা হচ্ছে। In 2024, 673 million people went hungry. ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ অনাহারে ভুগেছে, অথচ পৃথিবীতে উৎপাদিত খাদ্য পর্যাপ্তেরও বেশি। ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি। সেখানে বিশ্ব অস্ত্র কিনতে $2.৭ ট্রিলিয়ন ব্যয় করেছে। সম্মেলনে বিশ্বের দারিদ্রতা দূরীকরণে যুদ্ধ থামিয়ে সংলাপ শুরু, সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, খাদ্য রপ্তানি নিষেধাজ্ঞা বন্ধ করা, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা সহ ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। সম্মেলনে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, অল্প জমির দেশ হয়েও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। We feed over 170 million people. আমরা ১৭ কোটি মানুষের জন্য খাদ্য ব্যবস্থা করে থাকি। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকেও সহায়তা করি। এ সময় তরুণ উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান তিনি। We need to add a new kind of business. We call it social business. তরুণদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে হবে। তাদেরকে আমরা চাকরির অপেক্ষায় বসিয়ে রাখতে পারি না। তরুণদের চাকরি প্রার্থী হতে নয়, চাকরি সৃষ্টির জন্য বলতে হবে। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তরুণরা। Coming February, we'll hold our national election. তরুণরা আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে, নতুন বাংলাদেশ গড়ে তুলছে, যেখানে শাসনের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করব। সম্মেলনে ৩-০ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Thank you very much. ইয়াসিন রানা, এটিএন বাংলা। ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবে তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, আসামি গ্রেফতারের এখতিয়ার পুলিশের, সেনাবাহিনীর নয়। আইন অনুযায়ী আসামি গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গুমের ২ মামলায়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন ২৫ জন সাবেক ও কর্মরত সেনা কর্মকর্তা। এদের মধ্যে ১৫ জনকে শনিবার হেফাজতে নেয় সেনা সদর দপ্তর। গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করলেও ওই সেনা সদস্যরা গ্রেপ্তার কিনা তা এখনও স্পষ্ট নয় প্রসিকিউশন। এরই মধ্যে সোমবার ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে, তবে গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি গ্রেপ্তারের এখতিয়ার পুলিশের। আইন অনুযায়ী আসামি গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই ২৪ ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে ২৪ ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। এদিন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভি ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১ অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার পায়তারা চলছে। আগামী নির্বাচনে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে আড়াল করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ১৯৭১ সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। এ সময় জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। পিআর এই বিষয়টা অনেক দেশে আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান, দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন।
মির্জা ফখরুল বলেন, সব জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশ, বিশেষ কোনো সম্প্রদায়কে আলাদা করে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয় বরং জনগণের সেবক হতে চান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে দুর্নীতির তীব্রতা উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতিবাজদের হাত অবশ করে দেওয়া হবে। সন্ধ্যায় রাজধানী কাফরুল উত্তর থানার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার 54 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ভুলে জনগণের পকেট কেটেছে। জামায়াত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন দাবি করে দলটির আমির বলেন, সেবা করার সুযোগ পেলে কোনো নাগরিকের হক নষ্ট হতে দেবে না তার দল। আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে, দুই চোখে দেখবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজন করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি রাখতেও ইসিকে আহ্বান জানিয়েছে দলটি। রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 2 দফায় ভোট হলে খরচ বাড়বে বলে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিনই হবে কিনা এ বিষয়ে ঐক্য হয়নি রাজনৈতিক দলগুলোর। সেই প্রেক্ষাপটে গণভোট আয়োজনের সময় নিয়ে নিজেদের দলীয় দাবি ইসিকে জানাতে সোমবার নির্বাচন কমিশনে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় 3 ঘণ্টা চলে এই বৈঠক। পরে ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়েবে আমির জানান, জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট একই দিনে হলে জুলাই সনদ গুরুত্ব হারাবে। একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে। 2, ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হওয়া উচিত বলেও কমিশনে মত দিয়েছে দলটি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। আমরা বলেছি যে আপনারা 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত, তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোড ম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। এসব দাবির বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত নেতারা। সবাইকে ধন্যবাদ। জি, ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সমন্বয়কদের সাথে উপদেষ্টাদের কোনো দূরত্ব নেই বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সেফ এক্সিট নেবেন না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে নাহিদ ইসলাম সেফ এক্সিটের কথা বলতে পারেন। সচিবালয়ে তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম সহ ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগে উদ্যোগ স্থগিত রয়েছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের আলোচনা চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। নাহিদ ইসলামের সেফ এক্সিটের মন্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। হঠাৎ করেই কেন এই সন্দেহ, অবিশ্বাস? উপদেষ্টাদের সাথে কি সমন্বয়কদের দূরত্ব তৈরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর দেন ধর্ম উপদেষ্টা। এটা নাহিদ সাহেব ভালো বলতে পারবেন। আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলো তো আর 100 বার নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আর আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই।
আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই। ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই, ছোট শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নাই। তো আমার বাইরে সেফ এক্সিট আমি কোথাও রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের বিষয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, ধর্মীয় নেতাদের চাপের মুখে সঙ্গীতের শিক্ষক নিয়োগের উদ্যোগ বন্ধ রয়েছে। আলোচনা চলছে ধর্মীয় শিক্ষক নিয়োগের। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। উনি এটাও আমারে বলেছেন সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বলে। আমি ওনাকে একটা ডিউ লেটার দিয়েছিলাম, যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্স, আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবে। এবার আমি এটা বিবেচনা করব। তিনি জানান, এখন পর্যন্ত হজে যেতে নিবন্ধন করেছেন প্রায় 60,000 মুসল্লি। নিবন্ধনের সময় বাড়তে পারে। আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি মেনে রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আজ মার্চ টু সচিবালয়ে কর্মসূচি পালন করবে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় অনির্দিষ্টকালে কর্মবিরতি চলছে। এতে ক্লাস পরীক্ষা হয়নি দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবির সপক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষকরা বলেন, বারবার আশ্বাস দিয়েও তাদের সঙ্গে প্রহসন করেছে সরকার। এবার আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারি হলেই শ্রেণীকক্ষে ফিরবেন তারা। বিশ্বের সব দেশে শিক্ষকরা সব থেকে হাই স্যালারি পায়। আপনি চীন দেখেন, আপনি আমেরিকা দেখেন, সব জায়গায়। অথচ আমরা একটা দরিদ্র জাতি হিসাবে একটা বাসা ভাড়া কোথায় পাওয়া যায় 1000 টাকা দিয়ে? আমরা 20% বাড়ি ভাড়া দাবি করতে, সেটা কি সরকারের সক্ষমতা নাই? তাহলে এই বৈষম্য কেন, এই জুলুম কেন আমাদের উপরে? কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো। শিক্ষকদের জাতির বিবেক বলা হলেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি মন্তব্য করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এজন্য দায়ীদের বিচার চান তারা। গতকাল আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, সেখানে আমাদেরকে পুলিশ প্রশাসন জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আমাদের আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, আমার শিক্ষক ভাইকে রক্তাক্ত করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে জামাত ইসলামী। সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না ইনশাআল্লাহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছে 7 কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই কথা জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা। এর আগে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় 7 কলেজের ছাত্ররা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘোষণার দাবিতে সকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল 26 মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। পৃথিবীতে মনে হয় এই নজির আর নেই, কোথাও 1 বছর যাবত একটা ইউনিভার্সিটি প্রস্তাবিত থাকে। আমাদের না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিচ্ছে, না আমরা নিজস্ব কোনো পরিচয় পাচ্ছি। আমরা নারী শিক্ষার কোনো বাধা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, আর এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে বলে দাবি করেন তারা। ঢাকা কলেজে যে সমস্ত আমাদের সম্মানিত শিক্ষা ক্যাডাররা রয়েছে তাদের গায়ে ঢাকার হাওয়া লেগে গেছে, তারা ঢাকা ছাড়তে চায় না। যদি এখানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়, যদি এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, আমাদের সম্মানিত শিক্ষকদের আমি জানি না তাদের হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চলে চলে
যেতে হতে পারে। বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান 7 কলেজের 23 জন শিক্ষার্থী প্রতিনিধি। বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ, এবং পরবর্তী ধাপগুলো খুবই কম সময়ে 2 দিনের মধ্যে বা 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে অনেক ধাপ শেষ হয়ে যাবে। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে মেয়ে শিক্ষার্থী রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করব। তারা আরো বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কারো গড়িমসি সহ্য করা হবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন দাবি করে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানিয়েছেন তাদের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। প্রাথমিক বিদ্যালয়ে অনতিবিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি, রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা ও কুরআন অবমাননার বিচারের দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতকে নিয়ে হেফাজতে আমিরের বক্তব্য একান্তই ব্যক্তিগত বলেও জানান মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে, বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা, কোন জোট অথবা কোন অ্যালায়েন্স করার হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী, কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই। দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড। 22 ক্যারেটের ভরি প্রতি সোনার দাম বেড়েছে 4,618 টাকা। ফলে এখন থেকে ভালো মানের 1 ভরি সোনার দাম দাঁড়াচ্ছে 2,13,719 টাকা, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ফ্রান্স, কাতার, তুরস্ক, মিশর সহ 20 দেশের নেতারা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করে এটি অবিশ্বাস্যভাবে কাজ করছে বলে উল্লেখ করেন। এ সময় তিনি কাতারের আমির শেখ তামিম, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রশংসা করে বলেন তারা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্বোধনী বক্তব্যের পর ট্রাম্প সহ নেতারা যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করেন, যদিও চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। স্বাক্ষরের পর ট্রাম্প জানান এই সমঝোতা অটুট থাকবে বলে তিনি বিশ্বাস করেন। লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান তার 31 দফা কর্মসূচির মাধ্যমে ধসে পড়া স্বাস্থ্য খাতকে নতুন রূপ দান করবেন বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপি ও পল্লী চিকিৎসক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের স্বাস্থ্য এই মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন তারেক রহমান সাহেব করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের আমলাতান্ত্রিক জটিলতা না কাটলে সেবা পেতে জনগণের দুর্ভোগ কমবে না বলে ক্ষোভ জানিয়েছেন খোদ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। লাল ফিতা দৌরাত্ম্য বন্ধে আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না বলে অসহায়তা প্রকাশ করেন উপদেষ্টা। থিম্পু থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে ভারত নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বলে আশা প্রকাশ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কার্মা হামুদর্জি। রাজধানী ইস্কাটনে গবেষণা সংস্থা বিস আয়োজিত কান্ট্রি ডায়ালগে তিনি বলেন, ভুটান এবং ভারতের বিদ্যুৎ খাতের বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ 3 দেশই ব্যাপক লাভবান হতে পারে। তাই এই খাত নিয়ে দ্রুত একসাথে সবার এগিয়ে যাওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। এবছরের শেষের দিকে ঢাকায় বাংলাদেশ ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আশানুরূপ সিদ্ধান্ত আসবে বলেও জানান হামুদর্জি। এবারে জানিয়ে দেব খেলার খবর।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 233 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য দরকার ছিল শেষ 12 বলে 13 রান। হাতে ছিল 3 উইকেট। ইনিংসের 49তম ওভারের পঞ্চম বলে ডি ক্লার্কে ক্যাচ ছাড়েন স্বর্ণা আক্তার। বলা যায় তাতেই ম্যাচটার ফলাফল হয়ে যায়। শেষ ওভারে দরকার হয় 8 রানের। নাহিদার করার প্রথম বলেই 4 মারেন ক্লার্ক। শেষ পর্যন্ত 3 বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে ক্লার্ক দলের জয় নিশ্চিত করেন। 7 উইকেটে 237 রান করে 3 উইকেটের স্বস্তির এক জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে দলীয় 78 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে ষষ্ঠ উইকেটে 85 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়া নারীরা। কিন্তু বাংলাদেশের ফিল্ডারদের ভুলে শেষ পর্যন্ত জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ভারতের বিশ্বকাপ প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীর গতি শুরু করলেও উদ্বোধনী জুটিতে ফারজানা হক ও রুবিয়া হায়দার দলের স্কোরে 97 বলে 53 রান যোগ করেন। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা দলের স্কোরে 77 রান যোগ করেন। শেষ পর্যন্ত 6 উইকেটে 232 রানে পুঁজি পায় বাংলাদেশের নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ 51 রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। শারমিন আক্তার করেন 50 রান। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও পরের 2 ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাবনা। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। গুমের মামলার আসামিরা কোন কারাগারে থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক মন্তব্য মির্জা ফখরুলের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চায় জামায়াত। শফিকুর রহমান। ইসির সাথে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি দলটির। এবং মিশরে গাজা শান্তি সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ 20 দেশের রাষ্ট্রপ্রধান। সমঝোতা অটুট থাকার প্রত্যাশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।